ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকে পুলিশের গাড়ি দেখে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন দাঁড়িয়ে গেছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্টু ভাই বোনদের। পুলিশ দেখা মাত্র শীতল চট চলদি শখের চোখের বাঁধন খুলে বিস্ময়ে ঝরা কণ্ঠে বলল, আয় আপু, ওই দেখ পুলিশ। শীতলের কথা শুনে শখ ভ্রু কুচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে। কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি মিলে তাদের পরখ করে নেম প্লেটে দেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রুক্ষ কণ্ঠে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। ওনার কথা শুনে ভাই বোনের বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেল পার করলো। তারা একে অপরের মুখ চাওয়াচাবি করছে। কি বলবে খই হারিয়ে ডাবডাব করে তাকিয়ে আছে। সায়ন রাজনীতি করলেও পুলিশ কখনো চৌধুরী নিবাসে প্রবেশ করেনি, আর না পুলিশের জেরায় পড়তে হয়েছে তাদের। অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে? পুলিশের কথা শুনেও স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত। ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে। তাকে ভাবলেশীন দেখে ইনসান নামের পুলিশটি হেসে বলল, চলুন তাহলে যাওয়া যাক। কোথায় যাব? আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে আমরা আসবো না নিশ্চয়ই? আশাও করিনি। কথা বাড়াবেন না, চলুন। আগে প্রমাণ করুন আমি অপরাধী, তারপরে যাব। এ কথা বলে স্বর্ণ ঘাসের উপরে বসল। হাতে রাত খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে বিরক্ত মুখে শীতলকে বলল, কি পেয়েছি সেটা? এত কষ্ট কেন? শীতল জবাব দিল না। হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে, একবার স্বর্ণর দিকে। পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলেছে, অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে পেয়ারার ভালো মন্দ বিচার করছে। স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তের মাত্রা বাড়ল। একে তো সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি, মেজাজও চটে আছে। এখন আবার এই মেয়ে নখরা শুরু করেছে। মন তো চাচ্ছে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে, কিন্তু আদেশ আছে। এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে, তাকে যেন বিন্দুমাত্র অসম্মান করা না হয়। তার উপরে সে নাকি মেজরের মেয়ে। ইনসান বিরক্তের মাত্রা চেপে পুনরায় বলল, দে দে খুন। ইচ্ছে করছে না। কি কি ইচ্ছে করছে না? যা দেখাতে চাচ্ছেন সেটা দেখতে। স্বর্ণের কথা আর পুলিশের মুখে দেখে সব মুখ টিপে হাসল। এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছনের দিকে পুঁইশাকের লতা বেড়ে ওঠার তিন যা মাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন। তিনজনে দ্রুত পায়ে এগিয়েও গেলেন। স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাফ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলায় সিতারা চৌধুরী বললেন, ওর অপরাধ। হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে তিনজন মহিলাকে দেখে বুঝল ওনারা চৌধুরীদের সহধর্মিণী। পরনের পোশাকেও আভিজাত্যের ছাপ। ইনসান ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল, উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছা তাই বলে অপমান করেছে। সেই ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে। কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কে সেই লোক? কেনই বা মেরেছে? সিতারা এসব জিজ্ঞেস করার আগেই ফোনের টোন বেজে উঠল। শুদ্ধর নাম্বার দেখে উনি কল রিসিভ করতেই শুদ্ধ বলল, পুলিশকে ফোনটা দাও, কথা বলি। সিতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলে ইনসান ফোনটা নিয়ে কানে ঠেকাল। শুদ্ধর বলা কোনো কথা শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে শুদ্ধর কথা শুনে গেল। তারপর ফোন ফিরিয়ে দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। না বাড়তি কথা বলল আর না কাউকে আর কিছু বলার সুযোগ দিল। পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরল ঠিকই, কিন্তু কিছু বলার আগেই দ্রুত গতিতে সায়নের গাড়ি ঢুকল। সায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো। ভাই বোন এবং মা চাচিদের দেখে গম্ভীরতাকে মুছে ফেলে ভ্রু কুচকে বলল, এই তোরা পেয়ারা কোথায় পেলি? আমাকেও দে দেখি একটা চিবাই। শীতল সায়নের কাছে থেকে আগে সরে বসলো। তারপর তার হাত খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে কিছু একটা ভেবেই দাঁত বের করে হেসে বলল, আমার পেয়ারা খুব টক, শখ আপুরটা নাও। তারপর পেয়ারা কাড়াকাড়ি করতে লেগে গেল সায়ন। সিতারা চৌধুরী বারবার মূল ঘটনা জানতে চাইলেও এ কথা ও কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গা ছাড়া ভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুতর কিছু নয়। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসত না। স্বর্ণ সায়নের চালাকে বুঝেও কিছু বলল না। ভাই বোনদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেইন টপিকটা আপাতত চাপা পড়ে গেল। রাত তখন কয়টা হবে? এই একটার কাছাকাছি বোধ হয়।
নির্জন রাস্তায় এক টকবগে যুবককে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে। শোয়ানো ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়, গোঁ গোঁ শব্দে বাঁচার আকুতি ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী বিশ্রী গালি ছুড়েছে, একজনকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে। এখন নিজেই বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা চাচ্ছে। এজন্যই বোধহয় প্রবাদে প্রচলিত পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক সেই মুহূর্তে বাইকে করে সায়ন উপস্থিত হলো। পরনে 3/4 কালো প্যান্ট ও সাদা টি শার্ট। সে শীষ বাজাতে বাজাতে বাইক স্ট্যান্ড করে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামল। চারদিকে অন্ধকার, এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে না বিধায় জায়গাটা শুনশান। সায়ন খোঁড়াতে খোঁড়াতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল। ছুরিটা উল্টে পাল্টে দেখে ধার পরক করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্টির সুরে বলল, ভালোই দাঁড়াচ্ছে, আমার এনার্জি কম লস হবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরো শক্ত করে চেপে ধরতেই সায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ের রেট জানতে চেয়েছিল, শুনলাম কাজটা ভালো করিসনি। এসব পাগলামি কেউ করে পাগলা? এই ওর মুখটা খুলে দে, মরার আগে কি বলে শুনি। নানু নামের একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতে ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ভাই ভাই আর করব না ভাই, মাফ করে দেন ভাই। ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবে না তুই। তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমি আপনার বোনের পা ধরে মাফ চাইব ভাই, আমার অপরাধ আমি স্বীকার করব। শুধু একবারের মতো জান ভিক্ষা দেন ভাই। মাফ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদত। মাফ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতি। মাফ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য বুয়া পুলিশ না পাঠাতি। কি ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম? আর তোরা আমার আদরের বোনকে খুবলি খুবলি খাবি? এত সোজা না রে শহরের বাচ্চা, না। চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক লেফটানো এত সোজা না। গুকে রাজনীতির মাঠে নামেনি রে। এ কথা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকি ঝুঁকি করতে করতে ফিসফিস করে বলতে শুরু করলো, তোকে একটা সিক্রেট বলি শোন। আমরা দু ভাই, আমি সায়ন, আমার ভাই সত্য। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই, না দেখতে আর না স্বভাবের। যা আছে সবই অমিল। আমরা দুজনই দুই মেরুর মানুষ। আমাদের রক্ত যেহেতু এক বাবা মায়ের সন্তান, যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টে সৃষ্টি একটা মিল খুঁজে বের করেছি আমরা। সেটা কি জানিস? আমরা দুজনই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতে ভালো পারি। দক্ষ প্লেয়ার বলতে পারিস। এটুকু বলতে সায়ন থামলো, একা একা ঠোঁট টিপে হাসলো। তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিকে ওদিকে ঘাড় ফুটালো। তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি, তবে রেগে গেলে অন্য কথা। আর শুদ্ধর ভেতরটা যা বাইরেও তা। ও এমন এক ছেলে, নিজের বাপ ভাইয়ের পেছনে বাস দিয়ে জিজ্ঞেস করে বেটা বেলে নাকি? তাহলে একবার বাপ সে কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে পড়তে হবে। ওর হাতে পড়লে সহজে মরবে না, তবে তোর বলিষ্ঠ দেহজ্ঞান রিসার্চের কাজে লাগাবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে, আর ধীরে ধীরে মরলে কষ্ট হবে বেশি। এর চেয়ে আমার হাতে মরে যা, কথা দিচ্ছি আমি কম কষ্টে মারবো তোকে। এ কথা বলে সায়ন ছেলেটাকে কিছু বলার আগে গলায় ছুরি চালিয়ে দিল। পাক্কা হাত, একটু কাঁপল না। ধারালো ছুরিতে এবড়ো থেবড়ো হলো না। ঠিক যেভাবে কুরবানির পশুকে জবাই করা হয় ঠিক সেইভাবেই জবাই করলো সায়ন। তার পরনের জামা কাপড় লাল রক্তে রঞ্জিত, চোখ মুখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ছেলেটা পিচ ঢালা রাস্তায় ধরফর করছে, গলা দিয়ে গোঁ গোঁ শব্দ বের হচ্ছে, গলার ফাঁক গলিয়ে গল গল করে রক্তের স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটা কাঁটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণ পাখি দেহ ত্যাগ করল। সায়ন পরনে টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো। রক্তমাখা হাতে টি শার্টটা ঝেড়ে ঝুড়ে মুখে বলল, দৌড়বান, জানোয়ারের রক্তে শীতলের দেওয়া স্বাদের টি শার্টটাই নষ্ট করে ফেললাম। এ কথা বলে মুখে বিরক্তিকর শব্দ করে নান্নুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসল। উপস্থিত ছেলেপুলেরাই লাশ গায়েব করতে ওস্তাদ। আলাদা করে কিছু বলতে হবে না তাদের। তবে রাজনীতিবিদ জাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মন মতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে, খুব শান্তি লাগছে। মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন?
সুন্দর কেন? সে নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শীষ বাজাতে বাজাতে প্রফুল্ল স্বরে গান ধরল। পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবলই এসে বসেছে শুদ্ধ। ডাইনিং টেবিলের চেয়ারে বসে 3 বোন গুজুর গুজুর করছে। আজকে সরকারি ছুটি বিধায় সবাই বাসাতেই আছে। শুদ্ধ সোফায় বসে সামনের সেন্টার টেবিলে থাকা এসির রিমোট নিয়ে এসি অন করলো। গরমে জান যায় যায়। সে এখনও তাকে খেয়াল করেনি হয়তো। কাউকে ডেকে পানি চাইলেও শুনতে পাবে না, কারণ সাম্য সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে, যেন এটা বিয়ে বাড়ি। হঠাৎ মায়ের বকুনিতে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে। সৃজনও সেখানেই আছে। গান থামায় সকলের কান মাথা যেন ভাজল। এদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাজতে দিয়ে গেছেন সিরাত। 3 জন বাজতে বাজতে গল্প করছে। হঠাৎ কী ভেবে শীতল রান্নাঘরে থাকা সিতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ও বড় মা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দিবে না? দিব। ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস। খোঁজ আছে, কিন্তু তোমার ছেলের বউ টিকবে না বিয়ে দিয়ে? আর কি করবা? বরং ভাইয়ের বিয়ে চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও, ট্যুর থেকে ঘুরে আসি। শীতলের কথা শুনে সিমিন এবার খ্যাক করে উঠিয়ে ধমকে বললেন, এই আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে? দিন দিন বেয়াদব আর ধাড়ি হচ্ছে একদম। আম্মু, পুরো কথা না শুনে শুধু শুধু বকবে না। শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে। এবার সিতারা সিরাত সিমিন একে অপরের মুখ চাওয়াচাবি করল। এমনি সমস্যা বলতে কি বোঝাতে চাইছে? ওনারা যা ভাবছেন তাই? তার মানে সমস্যার কারণে শুদ্ধ সায়ন বিয়ে করতে রাজি হয় না? সমস্যা থাকতেও পারে তাই বলে দুজনেরই? এ আবার কেমন কথা? কই আগে কখনো শুনেননি তো। শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলারও মেয়ে নয়, তাও আবার শুদ্ধকে নিয়ে। কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলে তার কপালে মায়ের নিশ্চিত, তাই তার কথায় গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা। অতপর 3 যা নিজেরা গুজ গুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন, হ্যাঁ রে মা, তুই জানলে কিভাবে সুদের সমস্যা আছে? সকাল থেকে ডান হাত চুলকাচ্ছে, টাকা আসবে বোধ হয়। আচ্ছা টাকা দেব, এখন বল। ভাইয়ার বন্ধুরাই বলা বলি করছিল, ভাইয়াও ছিল, উনি নিজেও স্বীকার করেছেন। আমি সায়ন ভাইয়ের রুমে যাওয়ার সময় ওনাদের বলা কথাগুলো শুনতে পেরেছিলাম। শীতলের কথা শুনে সিতারার চিন্তা দ্বিগুণ বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ। এর সমাধানই পাবেন কিভাবে? না জেনে শুনে এসব নিয়ে বসে থাকা যাবে না। আজকে সারাফাত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই 2 গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে থাকার জিনিস, চেপে রাখলে কি সমাধা হবে? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না এতদিন জানতেন বিধায় ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছেন। আজ যেহেতু জেনেই নিলেন, আর বসে থাকবেন না। এদিকে সোফায় বসা শুদ্ধর ফোন স্ক্রল করা আঙ্গুলটা থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো। তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য, সমস্যা আমার, আমি কিছু জানি না, অথচ বাড়ির শুধু সবাই জেনে বসে আছে। বিড়বিড় করে কথা বলে সে পুনরায় ফোন স্ক্রল করতে করতে হাঁক ছাড়ল। শীতল, বাগান থেকে একটা চেলাকে টেনে দিত, শরীর ম্যাচম্যাচ করছে, কাউকে ইচ্ছে মতো পিটায়। আচমকা শুদ্ধের কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসে থাকা শুদ্ধর দিকে। এ ছেলে আবার কখন এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধর কথা শোনা মাত্রই শীতল লাফ মেরে উঠে দাঁড়িয়েছে। চোখ মুখে ভয়, ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আদুরে মুখখানা। মস্তিষ্কে বারংবার ধাক্কা খেতে লাগলো একটাই কথা, যা শুনে ফেললো না তো? শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এলোক ভূতের মতো হাজির হয়। এ কোন জ্বালা, হে কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না কেন? অন্য সময় তো খুব মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখে, সব কিছু অন্ধকার হয়ে আসে। তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখও ছ্যাঁচড়া লেভেলের, নতুবা যখন দরকার তখন হয় না, আবার যখন প্রয়োজন হয় না তখন দল বেঁধে শরীরের উপর হামলা করে। ইস, এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলল, আপু, আমি ওয়াশরুমে যাব, আসছি এক্ষুনি। এই কথা শোনা মাত্রই শুদ্ধ উঠে এসে তার পথ আটকে দাঁড়ালো। তারপর বাঁ হাতে থাকা ফোনটা পকেটে রেখে বলল, আগে আমাকে তোর কথা ও কাজের হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা। এবার ছটফট বল দেখি, তখন কার সমস্যার কথা বলছিলে?
আমি কিছু বলিনি ভাইয়া। কিন্তু আমি যে অনেক কিছু বলতে শুনলাম। ভুল শুনেছেন হয়তো, বয়স হলে মানুষ ভুলভাল শুনে। হ্যাঁ। ও, এবার যা, বাগানে থেকে চালাকাট নিয়ে আয়। আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? স্বীকার না করে উপায় আছে? চালা কাটার মার খুব লাগে। এই কথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো, চোখ মুখে বাঁচার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সিতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘুরালেন। সুযোগ বুঝে ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে স্নেহের সুরে বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা, এখন সব রোগের চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই? ওকেও ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ, তবে কিছু বলার আগে সায়নের বাইকের শব্দ শুনে কথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল সায়ন, পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে এই ছেলে গত রাতে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। সায়ন বাইরের চাবি আঙ্গুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করলো। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সবাই ভাবে তাকিয়ে আছো কেন? আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই? আর কত টেনশনে রাখবি আমায়? মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে সায়নের ভ্রু জোড়া কুচকে গেল। সে একবার শুদ্ধর দিকে তাকালো, তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? বকবো না তো কি করব? তোর সমস্যা আছে জানাসনি কেন? সমস্যা? আমার আবার কিছু সমস্যা? সিতারা জবাব দিতে পারলেন না। হঠাৎ উনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ ফিচেল হাসল, তারপর জবাব দিল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এর জন্য বিয়ে করতে ভয় পাও? মা এটাই বলতে চাচ্ছে আর কি। হোয়াট? একথা কে বলেছে? কার থেকে এসব শুনেছ আম্মু? ভাইকে রাখতে দেখে কেন জানি শুদ্ধর বেশ মজা লাগলো। সে আর চোখে সিঁড়ির উপর তাকিয়ে এবারও জবাব দিল, শীতল বলেছে। সায়ন সহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুজোড়া সমান হয়ে গেল। এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছল, তারপর বলল, ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? অসুখ কিছু না, সময় হোক আমি তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। সত্যি সমস্যা নেই তোদের? যদি না থাকে বিয়েতে এত ভয় কিসের? সামনে ব্যস্ততা আরো বাড়বে, কখন বাড়ি ফিরি না ফিরি ঠিক ঠিকানা নাই। এখন বউ আনলে বউ টিকবে না, এর চেয়ে একটু সময় দাও, আর কিছুদিন পর জলজান্ত বৌমা এনে দেবো। এই কথা বলে সায়ন সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে? না রে বাপ, আর একটু পর বের হব। ওকে, আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, তুমি শুধু ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে তাহলেই হবে। সদ্য বাইরে যাবে? কাজ আছে নাকি কোনো? না, কেন? তাহলে ছোট আম্মুদের সঙ্গে যা। এই কথা বলে সায়ন হাত দিয়ে তার চুলে ব্যাগ ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সিতারা চৌধুরী বুঝলেন ছেলেদের সমস্যা নেই। শীতলে বোধহয় বুঝতে ভুল করেছে, তবে এক পক্ষে খুব ভালো হয়েছে ব্যাপারটা সবারই জানা থাকলো। এ নিয়ে কেউ কথা বাড়ালেন না, তবে স্বস্তির শ্বাস ছাড়লেন। শুদ্ধ আর দাঁড়ালো না, সিমিনকে রেডি হতে বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। কিছু বলবি? সায়নের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামে ভেজা শার্ট ছুড়ল কর্নারে রাখা বিন ব্যাগের উপরে। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞেস করলো, কথা কানে যায় না? এক কথা কতবার জিজ্ঞেস করবো? স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি। তবে মুখে কিছুই বলল না, শুধু তাকিয়েই রইল। সায়নও তাই। কিছুক্ষণ এভাবেই চোখে চোখে কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগেই পেছনে না ঘুরেই মুখ খুলল। ইনসান অঙ্কনের কাজিন, অঙ্কন রাজনীতিবিদ ছেলে। অঙ্কনকে না পেলে সন্দেহ তীর আপনার উপরেই আসতে পারে, কাজে সাবধান। সায়ন শুনল, তার ঠোঁটের কোনো অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এলিয়ে দিল নরম বিছানায়, তারপর ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে শুধালো, গত রাতে আমার পিছু নিয়েছিলি কেন? দেখতে। দেখে কেমন লাগলো? রাজনীতি করলে রাজনীতিবিদদের মাঝেও হিংস্রতা রাখা উচিত, নতুবা অন্যরা পিষে মারতে দুইবার ভাববেও না, কাজেই মন্দ লাগেনি। ভয় লাগছে না আমাকে?
না। কেন? অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। এসবের মধ্যে নিজেকে আর জড়াস না। তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা আগে ভাবার উচিত ছিল। নিজের হাত খুন করতে শিখিয়ে এখন নীতিকথা অনর্থক নয় কি? পরিস্থিতি আমিও পরিস্থিতি বুঝে কাজ করতে প্রস্তুত। বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস? পিছু ফেরার পথ বন্ধ, আর কিছু করার নেই। এ কথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। তাকে যেতে দেখে সায়ন হাসল, অদ্ভুত সে হাসি। তারপর হাসতে হাসতেই বিড়বিড় করল, এই না হলে চৌধুরীদের রক্ত। প্রায় আধা ঘন্টা পর সিমিন আর শীতল রেডি হয়ে পার্কিং লটে এসে দাঁড়িয়েছে। সিমিন তখনকার ঘটনার জন্য শীতলকে এখনো বকছে। শীতল মুখ গোমড়া করে চুপ করে মায়ের বকুনি শুনছে। এখানে সত্যিই তার দোষ নেই, সে যা শুনেছে তাই বলেছে, একটা কথাও আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা নিজেরা হাসাহাসি করেছিল। শুদ্ধর কাঁধে হাত রেখে কিসব বোঝাচ্ছিল। তাদের কথা শুনেই শুদ্ধর সমস্যার কথা জেনে সবাইকে জানানোর কথা ভেবেছিল সে। তার কপাল খারাপ, নয়তো যখনই যা বলে শুদ্ধ ভাই শুনতে পায় কেন। বাসায় নিয়ে জেনেও কথাটা তুলেছিল, কিন্তু কে জানতো কখন এসে ঘাপটি মেরে বসেছে সে বিশুদ্ধ পুরুষ। আর কিছু বললেই মারতে হবে কেন? সুন্দর করে বুঝিয়ে বলা যায় না? মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো, গাড়িতে বসো ছোট আম্মু। এই কথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সিমিনও বসলেন। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধর দিকে তাকালো। এই লোক তাদের সঙ্গে যাবে নাকি? ওমা, এ কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে সঙ্গে যেতে হবে? তারা যাচ্ছে ডাক্তারের কাছে, কারণ তার পিরিয়ড জনিত কিছু সমস্যা রয়েছে। শুদ্ধ গেলে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে না। তার সামনে বলবে বা কীভাবে তার সমস্যার কথা? ওদিকে তাকে গাড়িতে বসতে না দেখে শুদ্ধ হর্ন বাজালো। শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গজগজ করতে করতে শুদ্ধর পাশে বসলো। গাড়িতে চলতে লাগলো হাসপাতালে পথ ধরে। রাস্তায় কী নিয়ে যেন বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেদের একটাই জয়ধ্বনি, বিচার চাই, বিচার চাই। সেই মিছিল পার হতে একটু সময় লাগলো। জ্যামে বাঁধা গাড়িগুলো ছুটতে লাগলো আরও 20 মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তার দুই পাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে দু একজন খিস্তি করে চলে যাচ্ছে। এসব নানা ঝামেলা শেষে অতঃপর হসপিটালে পৌঁছালো একটু দেরিতে। কিন্তু রিসেপশনের কাছে যেতে সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালেন। ওনাকে মুখে মুখে তাকাতেই দেখে শুদ্ধ বলল, কি হলো, চলো। উনি এবার আমতামতা করে বললেন, বাপ তুই শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারে যা, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? ওই যে বোরকা পরা মেয়েটা হাওমাউ করে কাছে, ও আমার বান্ধবী, একসঙ্গে পড়েছি আমরা। ও কাজ ঠিকানা দেখে আসি। হসপিটালের ভেতরেই থাকবে, এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলে আমাকে কল দেবে। এ কথা বলে শুদ্ধ শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতে শীতলের নাম ধরে ভেতরে ডাকলো। আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট। শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পুনরায় নাম ধরে ডাকলে শুদ্ধ ওকে যেতে বলে নিজেও যেতে নিলে শীতল হড়বড় করে বলল, না না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান। কেন? আমি গেলে কি সমস্যা? আছে, অনেক সমস্যা। এ কথা বলে শীতল একা একা ডাক্তারের রুমে ঢুকে বসলো। ডাক্তার ওকে যা জিজ্ঞাসা করলো আমতামতা করে বলল। মহিলা ডাক্তার তবুও সে থতমত খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞাসা করলো, সঙ্গে কেউ এসেছে? শুদ্ধ ভা। শীতল পুরো কথা শেষ করার আগে সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকলো। পাশের চেয়ারে কাউকে বসতে দেখে শীতল সিমিন ভেবে খুশি মনে তাকিয়ে হতবাক হয়ে গেল। আবারও শুদ্ধ ভাই। এই ছেলেটা অভিভাবক এবং এই মেয়ে এখন অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলে তার ফিয়ন্সি। তাছাড়া এই মেয়ের হাতের অনামিকাতে জল করছে খুব সুন্দর স্বর্ণের আংটি। তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসে না, তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, মেডিসিন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। ডাক্তারের কথা শুনে শুদ্ধর ভ্রু কুঁচকে গেল। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক? কিসব বলে ডাক্তার? তাকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ডাক্তার এবার নিজেই মুখ খুললেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ড জনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এইবার বুঝতে পেরেছেন। আমি ওর কাজিন।
কাজিন লাভ। ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না, বিশুদ্ধ পুরুষটাকে তার হবু স্বামীর খেতাব দিয়ে দিল। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সে থমথমে মুখে জবাব দিল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে, তবু আমি ওনাকে বিয়ে না। ওহ, আমার বোনের মেয়েও এই কথা বলতো। দেখতেই পারতো না তার চাচাতো ভাইকে, গাল মন্দ করতেই বাদ রাখতো না। এখন সেই ছেলের বাচ্চার মা সে। হেসে খেলে সংসার করছে দুজন, কেউ কাউকে ছাড়া এক দ্বন্দ্ব থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা, দিন রাত ঝগড়া করে, মারামারিও হয়, তাদের মিল অসম্ভব। মুদ্রা কথা, এই লোক আর যাই হোক ভালো বড় হতেই পারবে না। সারাদিন খ্যাক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোককে বিয়ে করবে, করুক গিয়ে। সে এর মধ্যে ছিল না, ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করে ব্যস্ত। তখন শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছি না। তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে? তাই তো যাচ্ছ, নয়তো বলছো না কেন কিছু? কি বলবো? আমি কি তোর ডাক্তার কিছু বলতে শিখিয়ে দিয়েছে? উনি তো এসে ভুলভাল বকে যাচ্ছে। শুরুতেই ভুল সূত্রে দিলে না কেন? সেই দায় আমার না। গলার সাউন্ড আস্তে, নয়তো থাপ্পড়ে গাল লাল করে দেব। বেয়াদব। তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত হয়ে গেলেন। ধুর, বেশি বকার জন্য এমন হলো। পেশায় ডাক্তার হলেও উনি একটু বাচাল প্রকৃতির। পৃথিবীতে নানান রকমের মানুষের বসবাস। কেউ কেউ আজে হাসতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলাই বিপাকে পড়েছিলেন, আজও তাই। তবে উনি সরি বললেন না, কারণ ওনার অন্ধ মন এখনও চিৎকার করে বলছে এদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায় কাজিন লাভ স্টোরির শুভারম্ভ হয় ঝগড়া বা মারামারি দিয়ে। শুদ্ধর ধমক খেয়ে শীতল আর একটা কথাও বলল না। মন মেজাজ বিগড়ে গেছে। এ পাগল ডাক্তার তার ফুরফুরে মেজাজকে নিজের হাতে খুন করেছে। তাই সে রাগে ফোঁস করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। শুদ্ধ সেটাতে একবার নজর বুলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমেন্টকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজনে। মুখে রানি কারো। রিসেপশন থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার পাশে বসে আছে। ছলো ছলো চোখে তাকিয়ে সান্ত্বনা বাণী ছড়াচ্ছে। যেই মহিলা কাঁদছে, ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু পর লাশ নিয়ে চলেও গেলেন ওনারা। শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বলল না বলল শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞাসা করল না সিমিন। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতেই শীতল গমগমে সুরে বলে উঠল, ক্ষুধা লেগেছে আমার। মেয়ের কথা শুনে পেছনের সিটে বসা সিমিন বলল, বাড়ি গিয়ে খাস, এই তো প্রায় চলে এসেছি। না, আমি এক্ষুনি কিছু খাবো। ডেট করে না মা, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর, আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুড়ে খাস। না, আমি কাচ্চি খাবো মানে খাবোই, তুমি গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনেও শুদ্ধ গাড়ি থামালো না। সে তার সুবিধা মতো হুইল ঘুরিয়ে যাচ্ছে। শীতল তাকে তো বলেনি, তাহলে সে কেন গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, গাড়ি থামার শুদ্ধ ভাই, আমি নামবো। পারবো না। কেন? জানি না। সব সময় এমন ভালো লাগে না কিন্তু। আমারও। আম্মু কিছু বলছো না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। সিমিন কোনো জবাব দিলেন না, বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল, রাগ হলে রাগ কর, বারণ করেছে কে? বললাম তো কাচ্চি খাবো। বললাম তো খেতে হবে না। গাড়ি থামাবেন কি না? না। বড় আব্বুকে বলে কিন্তু। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দিল। অর্থাৎ এই মুহূর্তে বলতে বলছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বলতে কাচ্চি ঘর পার হয়ে গেছে। শীতল মনের দুঃখে জানলার দিকে তাকিয়ে রইল। ভেবেও নিল জীবনেও কাচ্চি খাওয়ানোর কথা বা খাওয়ার কথা কাউকে বলবে না।
নিজের মাকেও না। সবসময় এমনই করে এরা। জ্যাম না থাকায় শুদ্ধ একেবারে চৌধুরী নিবাসের পার্কিং লটে গাড়ি থামালো। গাড়িটা থামতে শীতল গাড়ি থেকে নেমে হন হন করে বাসায় প্রবেশ করে দেখে শারাফাত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছেন। কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে যাবেন। শুদ্ধর নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসল। অপেক্ষা করতে লাগলো ওনার কথা শেষ হওয়ার। মিনিট দুয়েকের মাঝে পরে উনি কল কেটে মুখে হাসি এঁটে বললেন, মা, কি কি লাগবে লিস্ট করেছো? শীতল ওনার কথার জবাব না দিয়ে হড়বড় করে বললেন, বড়াবু, শুদ্ধ ভাই সিগারেট খায়, আমি নিজের চোখে দেখেছি। সিমিনের সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনেও নির্বিকার সে। পাশে বসে হাঁক ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি দিয়ে গেলে পান করে সোফাতে গা এলিয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামল না শীতল, বরং একের পর এক অভিযোগের ঝুলি খুলে বসল। মনের যত রাগ ছিল সুযোগ বুঝে উগড়ে দিল। ছেলেরা বড় হয়েছে, তার সব অভ্যেস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর সুরে বারণ করলেন। শাসালেনও যেন বাড়ির ছোটদের সামনে সিগারেট না খায়। এগুলো শরীরের খুব ক্ষতিকর, ভালো হয় এসব বর্জন করলে। শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকালো। শীতলের ঠোঁটে মিটিমিটি হাসি, অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধর ঠোঁটেও ফিচেল হাসি ফুটল। সে কেন হাসলো সেই জানে। তবে তাকে বকা খাওয়াতে পেরে শীতল আর বসল না, ফ্রেশ হতে চলে গেল। আর তার যাওয়ার দিকে তাকিয়ে শুদ্ধ ভাবল, সিগারেট নিয়ে যার এত বিরোধিতা, তাই সিগারেট আনালে কেমন হয়? বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসায় ফিরছিল। হঠাৎ মাঝপথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মনস্থির করলেও আহনাফ হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে কুশল বিনিময় করল। চৌধুরী নিবাসের সবার কথায় শুধালো। ওরাও ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশ দেখে মাথা চুলকে অকস্মাৎ বলে বসলো, শখ, তোমাকে কিছু বলার ছিল। জি বলুন। না মানে, আহনাফও আমতামতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ আর চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে, তাই তারও ধারণা আছে। তবে শখের কথা বলা তাকানো পূর্বের মতোই শান্ত ও স্থির। সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালা থ্রি পিস ও কালো হিসাব। হেঁটে আসায় নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম। তবে বেশ লাগছে, যেন মন মাতানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবল বোনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে। কিন্তু শখ তাকে কোনো ইশারা না করে বলে, বলুন, আমি শুনছি। এদিকে হাতে খুব একটা সময় নেই। তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকেই বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে। তাই সেও ভাবল মনের কথা বলে দেবে। কিন্তু সে মুখ খোলার আগেই স্বর্ণ বলল, আপু একটু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসি। কথা বলে স্বর্ণ সামনের দোকানের দিকে এগিয়ে গেল। সুযোগ বুঝে আহনাফ মনে মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার, আমার মনের ডাক্তার হবেন। শখ সাথে সাথে কোনো জবাব দিল না। তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে এই মানুষটা তার বড় ভাই সায়নের চেনা কেউ। একদিন দেখা হয়েছে তাদের, খুব সামান্য কথা হয়েছে। তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়া অভদ্রতা হয়ে যায়। কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধহয় বুঝলো আহনাফ। তাই সে বলল, প্রেম করার ইচ্ছে নেই আমারও, বউ বানাবো তোমায়। শান ভাইকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা। আশা করছি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। শখ চুপ করে শুনল। তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরল। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখশ্রী দেখে কিছু বলার আগে নজর গেল পাশে পাশে দাঁড়ানো সেদিনের সেই পুলিশের দিকে। নামটা বোধহয় ইনসান। সিভিল ড্রেসে থাকলেও চিন্তা অসুবিধে হলো না। তবে স্বর্ণ রেগে থাকার কারণ বুঝল না সে। দোকান ভিড় দেখে আহনাফ পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকলো। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দুবোন চোখাচোখি করে বেরিয়ে এলো। আহনাফ স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাইয়া হিসেবে দিলাম, না করলেও শুনছে না। স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক। সে বোনের দিকে একবার তাকিয়ে মুখ টিপে হেসে বলল, ঘুষ দিচ্ছেন দেন, না করছি না, তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেবো না কিন্তু। এ কথা শুনে আহনাফ হেসে ফেলল। হাসার দরুন গালে চমৎকারভাবে দুটো টোল পড়ল। শখ দেখল কিনা বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করছে দেখে আহনাফও হাসতে হাসতে বলল,
তাহলে কি দিলে বোন দিবে শুনি? লেনা দেনাতে কাজ হবে না, আমার বোনকে পেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতে যান জীবন কয়লা হয়ে গেল, এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে? তা তো হবেই, আমার বোনকে তো যাত্রার হাতে আর তুলে দিতে পারি না। তা তো অবশ্যই। তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? সময় হলে জানিয়ে দেব, আজ আসি। এই কথা বলে স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরল। আর 2 মিনিট হাঁটলেই চৌধুরী নিবাস, তাই আর রিক্সা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল 2 জোড়া চোখ। এক একজনের চোখে মুগ্ধতা, অন্যজনের চোখে হিংস্রতা। দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারাত দূর, দুপুরের খাবারটাও খায়নি অবধি। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝে এমন করে। বন্ধ রুমে কী করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগোয়া আরেকটা বড় সড়ো রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে শারাফাত চৌধুরী নিজে থেকে এটা বানিয়ে দিয়েছেন, সাজিয়েছেন নান্দনিক উপায়। কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থাও রয়েছে। এবং ল্যাবতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ল্যাবের এক এক টেবিল এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ, গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য ভেজে টেবিল কিংবা শেলফে থরে থরে সাজানো। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমে। রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে, কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায় ল্যাবটা তৈরি করা। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় এখানে ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেট রয়েছে প্যাটার্ন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। একের অধিক ভুল লক চাপলেই শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বৈদ্যুতিক শকে সে ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটা মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাঁচের জারের দিকে। জারে ছটফট করছে সাদা ধবধবে একটা পুরো ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকে আগে বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এ কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতির পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এবং রক্তে মাংসে গড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এজন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ওষুধের প্রভাব সহজে নির্ণয় করা যায়। আরেকটা কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তিতও হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়, ফলে কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। শুদ্ধ এই মুহূর্তে সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখলো টেবিলের উপর। সুস্থ সবল সাদা ইঁদুর, মুখ তুলে তাকেই যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুট লাগাতো, প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো ল্যাবের কোনো এক কোণায়। শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করলো ইঁদুরের শরীরে। নরম গায়ে সূঁচ ফোঁটাতেই ইঁদুরটা ছটফটিয়ে উঠল, কিন্তু ছাড়া না পেয়েও শান্ত হতে পারল না। নিজের মতো করে ছটফট করতেই থাকলো। এইটুকু তার শরীরে কতটুকুই বা শক্তি। অতপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাচের জারে পুনরায় ইঁদুরটা রেখে কাচের জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। এরপর বাজ পাখি নিয়ে শিকারী দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে, মেডিসিন হয়তো কাজ করতে শুরু করেছে। সে ইঁদুরটার দিকে খেয়াল রেখে কয়েকটা কাঁচের তৈরি গোলাকার টেস্ট টিউব নিল। অদূরে রাখা কাঁচের জগের মতো বিকারটিও রাখলো হাতের কাছে। আয়তন হিসেবে 2550 মিলিলিটার দুটো বুলেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপ কর্ক চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট বড় থরে থরে সাজানো কাঁচের তৈরি কনিক্যাল ফ্লাস্কে থাকা সবুজ রঙা তরল পিপেটের সাহায্যে টেস্ট টিউবে রাখলো। এসব করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা এখনও পূর্বের মতোই স্থির আছে, গা এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনও সুস্থ আছে। কতক্ষণ থাকে সেটাই দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা যায়, তাহলে ধরা যায় কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টিতে সরিয়ে নোটে চোখ বুলাল। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ স্বার্থে কনিক্যাল ফ্লাস্কের সবুজ তরলের দিকে মনোনিবেশ করল। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা 7টা। ধরনীর বুকে গাঢ় আঁধার। সিরাজ সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙ্গারা ভাজছে।
গরম সিঙ্গারার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে শীতল। মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারা তুলে প্লেটে রাখা হবে, আর সে আগেভাগে নিজের ভাগটা বুঝে নেবে। তাকে দেখে সিরাত আগেই সতর্ক করলেন, খুব গরম, খবরদার হাত দিবি না এখন, একটু থামুক, নয়তো হাত মুখ দুটোই পোড়াবি। আরে কিচ্ছু হবে না, একটু তাড়াতাড়ি তুলো না মেজুমা। তুলছি বাবা তুলছি, সবুর কর একটু। সস কোথায়? পাশেই তো রাখা। শীতল সসের পুরো বোতল আর প্লেট নিয়ে সিরাতের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে সিরাত মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে শীতল, এত খাস গায়ে লাগে না কেন তোর? তা তো জানি না। বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম, একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পরে না খেলেও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডায়েট করব তারও উপায় নেই। কেন উপায় নেই কেন? তোর মেজো চাচু এসব ডায়েট ফাইট একদমই পছন্দ করে না, তার নাকি স্বাস্থ্যবতী গুলুমুলু মোটা বই পছন্দ। এই কথা শুনেই শীতল ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে সিরাত নিজেও হাসলেন। সিরাত একটু বেশি ফ্রেন্ডলি বিধায় বাড়ির মেয়েরাও তার কোল ঘেঁষা একটু বেশি। তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে, সমাধানও পায় চটজলদি। যেমন শীতলে গল্পে গল্পে পিরিয়ডের কথাটা আগে সিরাতকে বলেছিল, সিরাত সিমিনকে জানিয়েছে। সিতারা শুনে সিমিন আগে ডাক্তার দেখানোর তাড়া দিয়েছে। ছোটো মা হাসপাতালে যাবে শুনে স্বয়ং সিরিয়াল দিয়ে দিয়েছে। তাদের একা ছাড়বে না বলে শুদ্ধ নিজে নিয়ে গেছে। বাইরে থেকে এসে যা এবং ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সিরাত সিতারা। মোট কথা এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা সত্যিই খুব সুন্দর। হিংসা বিদ্বেষ ও অহমিকাহীন প্রতিটা মানুষ। ডুবো তেলে সিঙ্গারা ভাজা হয়ে গেলে শীতল প্লেট এগিয়ে দিতে সিরাত তাকেই আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেন কেবিনের উপর বসল। ফু দিয়ে গরম সিঙ্গারায় কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতরের বাতাস করতে লাগলো। গরমে জিভ পুড়ে যাওয়ার দশা, তবু সে টুকটুক করে খেতে লাগলো গরম গরম সিঙ্গারা। সিমিন কেবলই শাহাদা চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন। সিরাতকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের উপর বিরক্ত রইলেন। কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিলেন মনে করতে না পেরে শীতলের উদ্দেশ্যে বললেন, সায়ন শুধু শখ, স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করবো আমি। এ কথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ তো আর নিজের উপর দেখানো যায় না, তাই শীতলের উপর রাগটা দেখালেন। কিছু না করেও দোষ পেতে পেতে শীতলেরও খুব একটা গায়ে লাগে না, তাই সিমিন চলে গেলে সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে, কষ্ট করে গরম সিঙ্গারা ফু দিয়ে খেতে হবে না, বর চিবিয়ে দিবে, আমি শুধু গিলবো। তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলতে লাগলেন, এই মেয়ে কি বলে শুনে? সিরাত আর পুরো কথা শেষ করতে পারল না। শীতল মুখ চেপে ধরেছে। সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করে প্লেট নিয়ে কেটে পড়ল। সিরাতের সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকলো। সিতারা মন মরা হয়ে চায়ে কাপে চুমুক দিয়েছে। ওনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার, তবু শারাফাত চৌধুরীর অনুপস্থিতিতেই মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় যার মুখের দিকে তাকিয়ে সিরাত আর সিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসল। এই নতুন কিছু নয়, শারাফাত চৌধুরী বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহখানেক পরে ফিরবেন। উনি না ফেরা অবধি সিতারার মুখটা ততদিন চুপসে থাকবে। সায়ন বাসায় নেই। সামান চৌধুরীর ফিরতে আরও রাত হবে। বাসায় আছে বাড়ির 3 গৃহিণী আর ছেলেমেয়েরা। শুদ্ধ তো দুপুর থেকে নিজের কাজে ব্যস্ত। রুমটা সাউন্ডপ্রুফ বিধায় বাইরের কোনো শব্দ হাঁক ডাক তার কান অবধি পৌঁছায় না। সাম্য সৃজনের হোম থিয়েটার পড়াতে এসেছে। তারা কিছুক্ষণ গাইগুই করে পড়তে বসেছে। শখ আর শীতল ড্রয়িং রুমে আছে। স্বর্ণর মাথা ব্যথা, তাই শুয়ে আছে। 3 চায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে। এই সময় তাদের পছন্দের সিরিয়াল হয়। এটা দেখে রাতের খাবারের আয়োজন করত। শখ আস্তে ধীরে চা শেষ করে উঠতেই শীতল বলল, আপু চল ছাদে যাই। এখন ছাদে পড়তে বসবি না? আমি ছোট নাকি যে সন্ধ্যার পরপরই পড়তে বসে যাব? তাই তো। তা ছোট আব্বুকে বললি তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিতে হবে? বলো আপু প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেলল। কি যে সুন্দর সে হাসি। এই হাসির জন্য শীতল মনে মনে শখকে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখকে জানায়নি কখনো। যদি বোনের নামটা পছন্দ না হয়, এজন্যই জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে।
কালকে একটা পরীক্ষা আছে। এ কথা শুনে শীতলও জোর করলো না, শখকে যেতে দিল। মা চাচিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না শীতলের। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, চোখে কাজল দিল, কালো টিপ পরল, চোখে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল, বাম থাকলে দে তো। কি বাম? ঝান্ডু বাম। ঝান্ডু বাম নাই, লিপ বাম আছে, নিবা? লিপ বাম কপালে দেবো? তাই তো সায়ন ভাইয়ের কাছে দেখেছিলাম ঝান্টু বাম। আচ্ছা গিয়ে দেখি তাহলে। তা তুই কোথায় যাচ্ছিস? কই, কোথাও না তো। তাহলে সেজেছিস যে? পড়তে বসবো তাই। পড়তে বসলে সাজতে হয়? সাজুগুজু করলে মন ভালো থাকে, ভালো মন দিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল। এ পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে বই, কমবে না। তাই সে সায়নের বন্ধ রুমের দরজা খুলে রুমে প্রবেশ করলো। অন্ধকারে রুমটাতে লাইট চালালো। জয়া ড্রেসিং হাতরে ঝান্ডু মাম খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তের মাত্রা বাড়ল। হঠাৎ মাথা ব্যথায় চোখ খুলে রাখা দায় মাথা ধরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এত বড় বাড়ি, এত মানুষ, অথচ কারো কাছে ঝান্ডু বাম নেই। সে যাওয়ার জন্য পা বাড়াতেও সায়ন রুমে প্রবেশ করল। আরেকটুর জন্য ধাক্কা লাগেনি দুজনের। তাকে রুমে দেখে সায়ন ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, আমার রুমে কি? চুরি করতে এসেছিস? রুমের মালিক কি নাকি? নিজের জিনিস কেউ চুরি করে নাকি? সায়ন হেসে ফেলল। দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা দেখে আস্তে করে রুমের দরজা আটকে দিল। স্বর্ণ বাধা দিতে গেলে তাকে পেছন থেকে জাঁপড়ে ধরে গ্রীবায় থুতনি ঠেকাল। তার খোঁচা খোঁচা দাড়ি খোঁচালো লাগলো স্বর্ণের মসৃণ কাঁধে। স্বর্ণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, এভাবে ধরতে বারণ করেছি না? ছাড়ো। দলে কি হবে? বারণ করেছি, ধরবে না, ব্যাস। কিসের ব্যাস? কোনো ব্যাস টেস কাজ হবে না। যখন ইচ্ছে হবে তখনই ধরবো, পারলে আটকাস। শুনলাম ফেরার পথে ইনসানের সঙ্গে কথা বলেছিস। কি বলেছে তোকে? অঙ্কনের কিছু করলে আমাকে দেখে নেবে। শুধু দেখবে? তাতে খুশি সে? দেখবে, দৌড়বে, নাড়বে, না হলে ফিল পাবে কিভাবে?